বাংলাদেশে সাথে আছি শাহনাজ শারিয়ার। 34তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় ফল পুনর্মূল্যায়ন এবং কোটা প্রথা বাতিলের দাবিতে রোববার থেকে দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের আহ্বান জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর এ ঘোষণা দেন তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 11টার দিকে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে একত্রিত হয় শিক্ষার্থীরা। এরই এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কাঁটাবন এলাকায় ছড়িয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির বাসভবন, ভিসি অফিস এবং প্রক্টর অফিসেও ভাঙচুর করে। বেলা 2টার সময় পরিস্থিতি স্বাভাবিক হয়। ব্যবস্থা বাতিলের দাবিতে আমরা আগামী রোববার থেকে বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করছি। হঠাৎ তারা উত্তেজিত হয়ে পুলিশের উপর আক্রমণ করে, পাটকেল ছুটতে থাকে। সাধারণ পথচারী সহ অন্যান্য মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যায়। সেই কারণে আমরা কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছি। ভিসি স্যারের অফিস বাংলো এবং আমার অফিস ভাঙচুর করবে এরকম পরিস্থিতি দাঁড়ায়নি। আমরা কিন্তু তাদের আন্দোলনের বিপক্ষে কেউই না। যখন এই কাজটি করে তখন এটা স্পষ্ট হয়ে যায় যে তারা আসলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। এখানে শুধু আমাদের স্টুডেন্ট না, বহিরাগত উদ্দেশ্য প্রণোদিত হয়েই তারা ক্যাম্পাসে এসে এই ঘটনাটি ঘটিয়েছে। এদিকে 34তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা আরিচা মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস বন্ধের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সাভারের আশুলিয়ার খেজুর বাগানে ইএসই নিচোয়ার কারখানায় 2 কর্মকর্তার ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিকদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগদানের পর জানতে পারে কারখানার জিএম এবং পিএম কে ছাঁটাই করা হয়েছে। এতে শ্রমিকদের এক পক্ষ প্রতিবাদ করলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কারখানা বন্ধ রাখা হয়েছে। অপরদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে আশুলিয়ার বগাবাড়ি এলাকার জিএসপি নিচওয়্যার এবং জিরাবো এলাকার প্যারাগন নিচওয়্যারে কর্মবিরতি করছে শ্রমিকরা। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে রোজায় নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কম থাকলেও কারণ ছাড়াই দাম বাড়ছে খুচরা বাজারে। পাইকারি বাজারের চেয়ে বিস্তর ফারাক এই দামের কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছেন না খুচরা ব্যবসায়ীরা। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জে ছোলার আমদানিকারকদের মাথায় হাত। প্রতি কেজি ছোলা আমদানির খরচ 54 থেকে 56 টাকা হলেও 52 থেকে 54 টাকায় বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা অস্থির প্রতিযোগিতার কারণে। অথচ কাছে রিয়াজউদ্দিন বাজার কিংবা কাজীর দেউড়ির মতো খুচরা বাজারে সাধারণ ক্রেতারা ছোলা কিনছেন 68 থেকে 80 টাকা কেজি। একই অবস্থা খেজুর, ডাল, তেল, চিনিরও। হাঁকডাক দিয়ে প্রশাসন খুচরা বাজারে পণ্যের দামের তালিকা ঝুলিয়ে দিলেও তা মানার যেন গরজ নেই সংশ্লিষ্টদের। সরকারের বাজেট আছে আপনার 62 থেকে 64 পর্যন্ত। আমি প্রশ্ন করেছি, পরে উনি আবার বলছে যে এটা সরকার বাজেট, কিন্তু আমি নিচ্ছি 70 করে। বেশি হচ্ছে না? মূল্য তালিকা না মানা আর বাড়তি দাম আদায়ের জন্য খুচরা ব্যবসায়ীদের অজুহাত ছিল এরকম। বস্তা যদি আপনি পরিষ্কার করেন আপনার মিনিমাম প্রায় 1 কেজি 1.5 কেজি মতো আপনার রাবিশ যায় গিয়ে, তো সেটা আপনার ঘাটতি হচ্ছে না জিনিসটাতে। আমদানিকারকরা বলছেন নজরদারি না থাকায় খুচরা ব্যবসায়ীরা ক্রেতা ঠকানোর এই সুযোগ পাচ্ছে। রোজায় ব্যবসায়ীদের কম মুনাফা করারও পরামর্শ দেন তিনি। যে ব্যবসায়ী সুলভ না করে, ব্যবসায়ী আচরণ না করে, আমরা যদি সৎ ব্যবসায়ী হিসেবে ভালো ব্যবসায়ী মনে করি, তাহলে আমরা সেটা মানুষের কথা চিন্তা করে অন্ততপক্ষে 2 টাকা কিনে যদি 2 টাকা 5 পয়সা লাভ করে উপর সেটা ছাড়তে পারি না। রোজার আগে থেকেই বাজার তদারকির জন্য প্রশাসনের তোড়জোড় শুরু হলেও বরাবরের মতো এবারও খুচরা বাজারে তার কোনো প্রভাব নেই। এটা যেন নিরীহ ক্রেতার নিয়তি হয়ে দাঁড়িয়েছে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রমজানে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নগরীর বিভিন্ন বাজার পরিদর্শনে নেমেছে জেলা প্রশাসনের তদারকি দল।
এ পরিদর্শন করেন তারা। সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে 5টি দল নগরীর 19টি বাজার পরিদর্শন করে। কাজীর দেউরি বাজার পরিদর্শন করে কয়েকটি দোকানকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে নানা পণ্য বিক্রি করায় মালিকদের সতর্ক করে দেন জেলা ম্যাজিস্ট্রেট। এ সময় একটি ফলের দোকানে আঙ্গুরে ফরমালিন মেশানোর দায়ে একজন ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়। মাহে রমজানের প্রথম দিনে আজ সবখানে জমে উঠেছে ইফতার বাজার। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে আছেন আমাদের প্রতিবেদক শিমুল বাসার। সেখানকার ইফতার বাজার সম্পর্কে জানাচ্ছেন তিনি। শিমুল, বেইলি রোডের ইফতার বাজার ঠিক কেমন জমে উঠেছে, আর এবার নতুন কি কি ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে? শাহনাজ, বেইলি রোডের ইফতার বাজার এরই মধ্যে কিন্তু জমে উঠেছে। আমি বেইলি রোড ঘুরে দেখেছি এবং ঢাকার অন্যান্য অঞ্চল আমি ঘুরেছি। আজকে যে বিষয়টি দেখেছি যে ঢাকার চেহারা কিন্তু কিছুটা বদলে গেছে এই রমজানের এই ইফতারকে ঘিরে, এবং বেইলি রোডের সিদ্ধেশ্বরী থেকে শুরু করে ভিকারুন্নেসা নুন স্কুল পর্যন্ত ছোট বড় অসংখ্য দোকান তৈরি হয়েছে, ইফতার বিক্রি হচ্ছে এবং সেখানে নাম না জানা অসংখ্য পদ রয়েছে যেগুলা শাহনাজ আমি নিজেও চিনতে পারিনি। আমি এই মুহূর্তে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি বেইলি রোডের বলা হয়ে থাকে বেইলি রোডের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় ইফতার বাজার এটি ফখরুদ্দিনের ইফতার বাজার বলা হয়। এখানে সবচাইতে ভালো বেশি বিক্রি হয় এবং বিখ্যাত গরুর হালিম এবং খাসির হালিম রয়েছে। এবং আপনি যদি একটু ঘুরে ঘুরে দেখেন যে এখনই কিন্তু যারা ইফতার কিনতে আসেন তাদের সংখ্যাটা কিন্তু কমে গেছে, এবং এরই মধ্যে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে অসংখ্য পদ ছিল, প্রায় 46টি পদ রয়েছে ইফতারের, এবং তার মধ্যে থেকে বেশ কিছু পদ হালিম তো শেষ হয়ে গেছে প্রায় 2 ঘন্টা আগেই। গরুর চাপ, বোরহানি, গরুর সাসলিক, জালি কাবাব, দই বড়া এসব বিক্রি হচ্ছে। অনেক যারা কিনতে আসেন ইফতার কিনতে আসেন রোজাদাররা, তারা আসছেন এবং অনেকেই ফিরে যাচ্ছেন, কারণ যে পরিমাণ ইফতার তৈরি করার কথা ছিল এবং যা চাহিদা, এই চাহিদার সমন্বয় না হবার কারণেই কিন্তু সেটি কমে গেছে। এবং আমরা এরই মধ্যে কথা বলে জানতে পেরেছি যে প্রায় 170 জন কর্মচারী কাজ করছেন এই ফখরুদ্দিনের ইফতার বাজারে, এবং এই মুহূর্তে আমার সাথে ফখরুদ্দিনের যিনি ছেলে, যিনি এই ইফতার বাজারটিকে তদারকি করেন, তিনি আছেন আমাদের সাথে। তিনি আমাদের সাথে এখনই যোগ দিবেন, তার সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা, আপনি তো ফখরুদ্দিনের ছেলে, আজকে আপনাদের এখানে ইফতারের যে পদটি আইটেমগুলো তৈরি করেছেন এর মধ্যে সবচাইতে পছন্দ বা সবচাইতে রোজাদাররা কোনটি পছন্দ করে? সবচেয়ে বেশি হালিমটা পছন্দ করে, গরুর চাপ, খাসির চাপ এটি পছন্দ করে বেশি। হালিম তো সব জায়গায় বিক্রি হয়, কিন্তু আপনার হালিম কেন এত পছন্দ করেন? হালিমে হলো সব কিছু জিনিস হলো মেন্টিং এর জিনিসটা, ভালো জিনিসটা পড়লে জিনিস কাস্টমারটা আসবে। আর আমরা যে 7 পদের ডাল দিই, আর অন্য অন্য জায়গায় 7 পদের ডাল দেয় না, এই জন্য আমাদের কাছে হালিমটা। আর হালিমটা হলো সবচেয়ে যেগুলো জিনিস আমরা দেই, যে কুইকার আছে, এই যেগুলো জিনিস দেয়, গম দেয়, আর পোলার চাল দিয়ে আমরা এটাই করি হালিমটারে। এই জন্য আমাদের এখানে কাস্টমার। প্রতিদিন কত মন হালিম বিক্রি হয় আপনার এখানে? কত বাটি? এটা ধরুন আমাদের বাটি ধরেন 300-400 বাটি, 400 থেকে 500 বাটি। শাহনাজ, আপনি শুনলেন প্রায় 3 থেকে 400 বাটি কিন্তু এখানে বিক্রি হয়, এবং রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে রোজাদাররা এই ফখরুদ্দিনের ঐতিহ্যবাহী হালিম এবং অন্যান্য যেসব খাবারের কথা এর মধ্যে আপনি শুনেছেন সেগুলো কিনতে আসেন, এবং সেটি কিন্তু এখান থেকেই বিক্রি হয়। এবং এখানে প্রায় 46 রকমের আইটেম রয়েছে এবং 170 জন কর্মচারী কাজ করছেন রোজাদারদের সেবার জন্য। শাহনাজ। শিমুল, আপনাকে ধন্যবাদ। বেইলি রোডের ইফতার বাজার সম্পর্কে জানাচ্ছিলেন শিমুল বাসার। এবার বন্যা পরিস্থিতির খবর। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ধলার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামে ধরলা, তিস্তা এবং ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 25,000 পরিবারের লক্ষাধিক মানুষ। এদিকে অব্যাহত বর্ষণে লালমনিরহাটের 5 উপজেলায় নতুন নতুন এলাকায় পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 5,000 পরিবার। ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠান, আবাদি ফসলের মাঠ বন্যার পানিতে ডুবে গেছে। বিভিন্ন সময়ে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ার যাওয়ার সময় আটককৃত 75 বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা। দুপুরে মিয়ানমারের সীমান্তবর্তী মংটু টাউনশিপে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকে তাদের ফেরত দেওয়া হয়। বেলা 3টার দিকে 75 বাংলাদেশি নাগরিক সহ দেশে ফিরে আসেন 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান। তিনি জানান, মিয়ানমারে বুচিদং এবং ক্যাচিং কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে এদের ফেরত দিয়েছে নাসাকা।
চট্টগ্রামের মইজাটেক থেকে একটি AK-20 নামের অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বুধবার মধ্যরাতে আটক অস্ত্রটি চীনের তৈরি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, সাধারণত সামরিক বাহিনীতে এ ধরনের অস্ত্র ব্যবহৃত হয়। বুধবার মধ্যরাতে টহল পুলিশ সন্দেহভাজন এক লোককে তল্লাশি করতে চাইলে তিনি একটি ব্যাগ ছুঁড়ে ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে গুলি সহ একটি আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়, যাকে পুলিশ AK-22 বলে শনাক্ত করেছে। অস্ত্রের সাথে 2টি ম্যাগাজিন, 8 রাউন্ড গুলি এবং কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সমগ্র বাংলাদেশে নিচ্ছে বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে পরিত্যক্ত ঘোষণার পরও 3 জেলার শতাধিক প্রাথমিক স্কুল ভবনে চলছে ক্লাস, বড় দুর্ঘটনার আশঙ্কা। চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির 2 বছর পূর্ণ হলো আজ। অশ্রুসিক্ত নয়নে দিনটি স্মরণ করছে এলাকাবাসী। ব্যবসা বাণিজ্যে সঠিক সিদ্ধান্তের জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ডের ব্যবধানে পাল্টে যায় আন্তর্জাতিক মুদ্রা বাজার। 1 সেকেন্ডে পাল্টাতে পারে শেয়ার বাজারের চালচিত্র। তাই অন্যেরা যখন আপনাকে জানাচ্ছে প্রায় পুরনো খবর, তখন আমরা তথ্যের যোগান দিচ্ছি তৎক্ষণাৎ। আর আপনার সিদ্ধান্তকে সহজ করতে সাথে থাকছেন বিশেষজ্ঞরা। তাই সঠিক বিনিয়োগের জন্য কার সাথে থাকবেন সে সিদ্ধান্ত আপনার। রেডিও পার্টনার, রেডিও ফুর্তি। লক্ষ্যভেদী অনুসন্ধানের সাথে তাৎপর্যপূর্ণ প্রতিবেদন। তালাশ, এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদ, নাকি সন্ত্রাস দমনের নামে চলছে নব্য সাম্রাজ্যবাদ? আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর এত দৌড়ঝাঁপের পরেও কেন দিন দিন বেড়েই চলেছে ক্ষুধার্ত মুখ? কেন বৈশ্বিক উষ্ণতার অভিশাপ কেবলমাত্র তৃতীয় বিশ্বের জন্য? বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে, যেখানে এর পুরো দায়ভার শিল্পোন্নত দেশগুলো। বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক ঘটনা প্রবাহগুলো জানতে দেখুন পূর্ব পশ্চিম, এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। কতগুলো লাশের ওপর গড়ে ওঠে একটা স্মৃতিসৌধ, কতটা আগুনে নেভে কতগুলো সংসার। একটা ভবন ধসেই আমরা এতটা অসহায়, অথচ শুধু ঢাকাতেই রয়েছে কয়েক হাজার ঝুঁকিপূর্ণ ভবন। কি ঘটবে যদি আসে কোনো প্রাকৃতিক দুর্যোগ? ধ্বংসের পরে আহাজারি নয়, চাই আগাম সতর্কতা। জনস্বার্থে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। কেমন কাটছে প্রান্তিক গ্রাম? মফস্বলের জীবন, সাধারণ মানুষের দুঃখ কষ্ট, তাদের বেঁচে থাকার সংগ্রাম, প্রাকৃতিক বিপর্যয়, মৃতপ্রায় নদী, সন্ত্রাস, স্থানীয় রাজনীতি। দেশ জনপদের সব খবর নিয়ে সমগ্র বাংলাদেশ, রবি থেকে বৃহস্পতি বিকেল 5টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এক
একবার বলেছেন বিকল্পধারা গোপনে গোপনে কাজে হচ্ছে। এই ল্যাঙ্গুয়েজটা ঠিক না। রাজনৈতিক প্রত্যাশাটা কি স্যার? তত্ত্বাবধায়ক আসা মাত্রই তারা নানা খেলা খেলতে শুরু করবে, এটাকে কিন্তু আমরা নেগেটিভ কোনো কিছু মনে করি না। আমরা তো বীরের জাতি। আপনাকে অভিনন্দন সাজাদ খান। রফিকুল ইসলাম মিয়া, আমাকে শেষ করতে পারবেন। আজকের বাংলাদেশ রবি থেকে বৃহস্পতিবার এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, সৌজন্যে গ্রামীণ ফোন। বিরতির পর ফিরে এলাম সমগ্র বাংলাদেশে। প্রতিবারের মতো এবারও দক্ষিণের নদী মোহনা কিংবা সাগরে বান ডেকেছে, এসেছে নোনা জল, কিন্তু এখনো আসেনি ইলিশ। ভোলা চরফেশান, চর কুকরিমুকরি, মির্জাকালু থেকে শুরু করে পটুয়াখালীর চর মন্তাজ পর্যন্ত ইলিশের প্রতীক্ষায় বসে আছে ১.৫ লাখ জেলে পরিবার। প্রতি বছর জ্যৈষ্ঠের মাঝামাঝি সময় থেকেই ইলিশের ঝাঁক আসতে থাকে নদীর মোহনায়। এবার জ্যৈষ্ঠ পেরিয়ে আসার যায়, কিন্তু দেখা নেই রূপালী ইলিশ মাছের। তাই পটুয়াখালীর শূন্য আড়তে অলস সময় কাটছে জেলেদের। আমরা 2-3 দিন থাকি, মাছ পাইতেছি না। 30 বছরের ভিতরে এইভাবে দুর্ঘটনা আমরা আর পাই না এখন। ভোলায় মেঘনা মোহনায় ইলিশ না থাকায় মাছ ধরতে যাওয়ার আগ্রহ হারাচ্ছে জেলেরা। একটা জেলে নদীতে যাইতে সর্বনিম্ন 3000 টাকা খরচ। মাছ নদীতে যায় মাছ পায় 2000, 1000 মন মাছ কিনছি আগের বছর। এই বছর 50 মাছও কিনতে পারি না। তবে এবার ইলিশ আরো বেশি পাওয়া যাবে বলে আশা জেলা মৎস্য কর্মকর্তার। 2011 সালে ৭৮,৯৬১ মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছে এবং 2012 সালে ৮৫,৮৮২ মেট্রিক টন ইলিশের উৎপাদন হয়েছে এবং 2013 সালে আশা করছি ইলিশের উৎপাদন আরো বাড়বে। কর্মকর্তারা এমন কথা বললেও বাস্তবতা ভিন্ন। তাই বর্ষার মাঝামাঝি সময়ে এসেও ইলিশ শূন্য রয়েছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 12টি মোকাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ভারতে পাচারের সময় ট্রাক ভর্তি 1000 কেজি ইলিশ সহ 2 চোরা কারবারিকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার বাকাল এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় ভারতে পাচারের জন্য প্রস্তুত রাখা ট্রাক ভর্তি 1000 কেজি ইলিশ মাছ আটক করে তারা। এ সময় পুলিশ 2 চোরা কারবারিকে আটক করে। আটককৃত ইলিশ মাছের মূল্য প্রায় 6 লাখ টাকা। পুরনো ও জরাজীর্ণ হয় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে মুন্সিগঞ্জ, লালমনিরহাট এবং ঝিনাইদহের শতাধিক প্রাথমিক স্কুল ভবন। এর অনেকগুলোকে পরিত্যক্ত ঘোষণা করার পরও এসব ভবনগুলোতে ঝুঁকি নিয়ে চলছে নিয়মিত ক্লাস। বড় ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত এসব ভবন সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভবনে ফাটল দেখা দেয়া কিংবা পলেস্তরা খসে পড়ায় মুন্সিগঞ্জের 27টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও জায়গা সংকটে জীবনের ঝুঁকি নিয়ে সেখানেই চলছে পাঠদান। আমাদের স্কুলে 7 দিন আমার মাথার উপরে চিড়িংটা পড়েছিল, আমরা খুব ভয়ে বিপদে স্কুল চালাই, স্কুলে আসি। পুরো ভবনটাই আপনার খুবই ঝুঁকিপূর্ণ আর অনেক সমস্যা, মানে সমস্যা বলে শেষ করা যাবে না। এদিকে লালমনিরহাটের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ভবনে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকিপূর্ণ এসব ভবনের কোনোটির ছাদ চুয়ে পানি পড়ায় স্কুলে বসে ভিজতে হয় শিক্ষার্থীদের। বৃষ্টি আসলে বেঞ্চে পানি ধরে, আমরা বই খাতা রাখতে পারি না, ভিজে যায়। আমাদের জীবনে ঝুঁকি নিয়ে ক্লাস করতেছি। ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় 61টি ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে অন্তত 16টি ভবনের। এর কোনোটির ছাদ থেকে কংক্রিট খসে রড বের হয়ে আছে, তো অন্যটির পিলার কংক্রিট ধসে চিকন হয়ে গেছে। ফলে খোলা আকাশের নিচেই ক্লাস করতে হয় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের। তবে ঝুঁকিপূর্ণ ভবনের জন্য শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানালেন স্থানীয় শিক্ষা কর্মকর্তারা। মাননীয় মহাপরিচালক মহোদয় বলেছেন, যদি অতি জরুরি হয়, কোথাও আর্থিক সংস্থান করা সম্ভব না হয়, উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে যদি প্রস্তাব আসে, তাহলে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সেখানে 2 থেকে 2.5 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করবেন, যাতে স্কুলের কার্যক্রম ব্যাহত না হয়। বড় ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত ভবনগুলো সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির 2 বছর পূর্ণ হলো আজ। সড়ক দুর্ঘটনায় একসঙ্গে 43 স্কুল ছাত্র সহ
৪৫ জন নিহত হওয়ার দুঃসহ বেদনার দিনটি অশ্রুসিক্ত নয়নে স্মরণ করছে এলাকার মানুষ। ২০১১ সালের এই দিনে খেলা দেখে বাড়ি ফেরার পথে চালকের দায়িত্বহীনতায় প্রাণ হারায় ট্রাক আরোহী এ শিশু কিশোররা। ২ বছর আগে মিরসরাইয়ের বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফিরছিল চ্যাম্পিয়ন দল আবু তরাব স্কুলের শিক্ষার্থীরা। তাদের বহন করা ট্রাকটি সড়কের পাশে একটি ডোবায় পড়ে গেলে প্রাণ হারায় স্কুল শিক্ষার্থী সহ ৪৫ জন। এর মধ্যে ৪৩ জনই ছিল স্কুল শিক্ষার্থী। সেদিনের কথা ভেবে নিহতদের স্বজন আর সহপাঠীদের কান্নায় এখনো বিষণ্ণ হয়ে ওঠে সেখানকার পরিবেশ। সেদিনের দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনরা। যে জায়গায় বাচ্চা নেই জায়গায় দুনিয়াই নেই। এখন তো আমরা রাস্তার পাগলের মতন বলে আমরা দুনিয়াই করি, ঠিক 10 জনের সাথে চলে গিয়ে, কিন্তু কিভাবে চলে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঘটনা 2 মাস পর মারা যায় আহত জুয়েল বড়ুয়া। অসহায়ভাবে তার মৃত্যুর দৃশ্য সহ্য করতে হয়েছে তার পরিবারকে। ঢাকা ডিরে দিছে আড়াই উঠবে ডিরে করে 12 দিন হারাইও 12 দিন 12-13 দিনের দিন মারা গিয়ে। নিহতদের স্মরণে ফুলের তোড়া নিয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হয় শিক্ষার্থী, স্বজন আর সর্বস্তরের লোকজন। আয়োজন করা হয় মিলাদ মাহফিলেরও। দাবি উঠেছে নিহতদের স্মরণে প্রস্তাবিত স্মৃতিসৌধ নির্মাণের কাজ শেষ করার। স্থানে একটা স্মৃতিসৌধ হওয়ার কথা ছিল, ওইটা এখনো হয় নাই। তবে স্মৃতিসৌধ যে আপাতত হচ্ছে না তার ইঙ্গিত পাওয়া গেল স্থানীয় সংসদ সদস্যের কথায়। আমি বলতে পারবো না যে কি 6 মাসের ভিতরে এটা এই স্মৃতির সমস্যা হবে কিনা। এটা কিন্তু ড্রাই সিজন লাগে, শুরু হবে। অনভিজ্ঞ ও দায়িত্বহীন চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। সবার প্রশ্ন, আর কত মানুষের মৃত্যু হলে মুক্তি মিলবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে? আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহীতে প্রতি বছর কোটি কোটি টাকার আমের বাণিজ্য হয়, অথচ কৃষি বিভাগ বা ফল গবেষণা কেন্দ্র কারোরই আম নিয়ে খুব একটা আগ্রহ নেই। রাজশাহী জেলায় ৯,০০০ হেক্টর জমিতে প্রায় ১১ লাখ আম গাছ রয়েছে। এ থেকে প্রতি বছর আম পাওয়া যায় ১ লাখ মেট্রিক টনেরও বেশি। অথচ এই ফসল নিয়ে তদারকি কিংবা দেখভালের কোনো উদ্যোগ নেই কৃষি বিভাগ কিংবা ফল গবেষণা কেন্দ্রের। এ নিয়ে এই 2 বিভাগের উপর নাখোশ এখানকার আম চাষিরা। আমাদের ফল গবেষণা বা গবেষণাগার আছে, এখান থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যায় না এবং তাদের কোনো রেসপন্স পাওয়া যায় না। তারা কখনোই বাগানে আসে না। ফল গবেষক বা যে কৃষি গবেষক যারা আছে তারা বাগানে টাগানে তো তেমন আসে না এবং আমরাও অফিসে যাওয়ার চেষ্টা করি না, সময়ের অভাবে হয়তো যাইতে পারে না। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা। রাজশাহীতে এটা বিশাল এরিয়া, এই এরিয়া বাঘা রাজশাহী দিয়ে সব জায়গাতে আসলে আমাদের কাভার করা সম্ভব না। আর আমাদের এখানে তো নিজস্ব কিছু কাজ আছে, গবেষণাধর্মী কিছু কাজ আছে, যার কারণে আমরা আসলে বাইরে মুভ করার সুযোগ আমাদের অত নাই। তবে তারা যদি সমস্যাগুলো আমাদের কাছে নিয়ে আসে তাহলে অবশ্যই আমরা সেটা দেখার চেষ্টা করি। এদিকে দিন যত যাচ্ছে রাজশাহী অঞ্চলের নানা জাতের আম বিলুপ্ত হচ্ছে। এ কারণে দিনের পর দিন কমে যাচ্ছে আমের জাত। এই অবস্থায় আমের জাত সংরক্ষণে সরকারি উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন গবেষকরা। বাংলাদেশের যে সমস্ত অঞ্চল আছে তার মধ্যে সবচাইতে ফল অঞ্চল হিসাবে রাজশাহীকে ট্রিট করা হয়। সেই হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আগামীতে ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার চালু হয় তাহলে এই বিভাগের আন্ডারে যে ফলের গবেষণা ফলের গবেষণা থেকে শুরু করে ফলের বিভিন্ন কার্যক্রম এখানে গ্রহণ করতে পারবে। বিশ্লেষকরা বলছেন রাজশাহী অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল আম নিয়ে কৃষি ও ফল গবেষণা বিভাগ আরেকটু যত্নবান হলে উপকৃত হবেন আম চাষিরা। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল সমগ্র বাংলাদেশে। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী আয়োজনে। রেডিও পার্টনার রেডিও ফুর্তি। কতটা যৌক্তিক
আজকের বাংলাদেশ কেবল অসার বা সারগর্ভ বক্তৃতা নয়, আজকের বাংলাদেশ এগিয়ে চলেছে আলোচনায় আর অংশীদারিত্বে। রবি থেকে বৃহস্পতিবার এই সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। সৌজন্যে গ্রামীণফোন। সাংবাদিকতার অর্থ শুধু খবর সংগ্রহ নয়, অন্তত খোলা চোখে যেমনটি দেখায়। সাংবাদিকতা হচ্ছে নতুন তথ্য, মানুষের কথা মানুষের জন্য। ভিন্ন ভিন্ন চোখ, ভিন্নতর দৃষ্টিভঙ্গি। একটি ঘটনার তাৎপর্য সাধারণ চোখে যেরকম একজন বিশেষজ্ঞের চোখে তার নাও হতে পারে। আমাদের রয়েছে এক ঝাঁক নিবেদিত সংবাদকর্মী যারা খুঁজে বেড়ায় সংবাদের অন্তর্নিহিত বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে আমরা এমনকি চূড়ান্ত ঝুঁকি নিতে প্রস্তুত। ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার জন্য তো এই পেশায় আসেনি। আর তাই আমাদের কাছে সাংবাদিকতা শুধুই একটা পেশা নয়, আরো কিছু। কতগুলো লাশের উপর গড়ে ওঠে একটা স্মৃতিসৌধ, কতটা আগুনে নেভে কতগুলো সংসার। একটা ভবন ধসেই আমরা এতটা অসহায়, অথচ শুধু ঢাকাতেই রয়েছে কয়েক হাজার ঝুঁকিপূর্ণ ভবন। কি ঘটবে যদি আসে কোনো প্রাকৃতিক দুর্যোগ? ধ্বংসের পরে আহাজারি নয়, চাই আগাম সতর্কতা। জনস্বার্থে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদ, নাকি সন্ত্রাস দমনের নামে চলছে নব্য সাম্রাজ্যবাদ? আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর এত দৌড়ঝাঁপের পরেও কেন দিন দিন বেড়েই চলেছে ক্ষুধার্ত মুখ? কেন বৈশ্বিক উষ্ণতার অভিশাপ কেবলমাত্র তৃতীয় বিশ্বের জন্য? বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে, যেখানে এর পুরো দায়ভার শিল্পোন্নত দেশগুলো। বিশ্বে